নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে খুঁটি দেবতা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী। পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। ঘোষপাড়ায় দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বলিলে ভুল বলা হয়, ঠিক মঠ বলিতে যাহা বোঝায় সেই ধরনের কিছু নয়। ছোট খড়ের ঘর, খান 4-5 মাঠের মধ্যে। একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরিয়া থাকে। ঠিক সেই সময় জেলেরা দোয়ারি পাতিয়া রাখে। জোয়ারের তোরের মুখে মাছ খালে উঠিয়া পড়ে। ভাটার টানে নামিবার সময় দোয়ারির কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া একটি ছোট গ্রাম। কিছুকাল পূর্বে রেল কোম্পানির একটি ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্য খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করিয়াছিলেন। কোনো কারণে লাইন বসানো হয় নাই। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাঁধটাই দুই পাশের ঢালুতে নানান কাঁটা গাছ, আকন্দ আর অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন ঘন হইয়াছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনিয়াছিলাম। গল্পটি বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নাই। বছর 15 পূর্বে গঙ্গায় লাটিয়া গিয়া মাঝগঙ্গায় ওই বড় চরটার সৃষ্টি হইয়াছিল। পূর্বস্থলীর চৌধুরী জমিদারের সহিত ওই চর দখল করিয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গার মোকদ্দমা হইয়াছিল। শেষ পর্যন্ত প্রজারা মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বেমালুম থাকিয়া গেল। আজ 10 বৎসরের মধ্যে চাষের উপযুক্ত হইল না। পাঞ্জা দখলে আসিলেও চরটা প্রজাদের কোনো উপকারেই লাগে না। অনাবাদী অবস্থায় পড়িয়া থাকে। আজকাল কেহ কেহ তরমুজ কাঁকুড় লাগাইতেছে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তীর পূজারী বামন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করিতেন। একাই নদীর ঘাট থেকে জল আনিয়া বনের কাঠ কুড়াইয়া রাধিয়া বাড়িয়া খাইতেন। গায়ে শক্তি ছিল খুব। পিতামহের আমলে সেকেলে ভারী পিতলের ঘড়া ভরিয়া 2 বেলা 1 পোয়া পথ অতিক্রম করতে গঙ্গা হইতে জল আনিতেন। ক্লান্তি আর আলস্য কাহাকে বলে জানিতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পাখা তৈরি করিয়া 20 দরে ডোমদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করিয়া পাঠাইয়া দিতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলো, ডালা বুনিয়া বিক্রয় করিতেন। মাটির প্রতিমা গড়িতে পারিতেন। উলু খড়ের টুপি, ফুল ঝাঁটা তৈয়ারি করতেন। সুন্দর কাপড়ের রিপু করিতে পারিতেন। এই সব তাহার উপরি আয়ের পন্থা ছিল। সংসারে কেহ নাই, না স্ত্রী না ছেলে মেয়ে। কে তাহার পয়সা খাইবে? তবুও রাঘব টাকা জমাইয়া রাখিতেন। একটি মাটির ভাড়ে পয়সা করি রাখিতেন। সপ্তাহে 1-2 ভাড়টি উপুর করিয়া ঢালিয়া সব পয়সাগুলো সযত্নে গুনিতেন। ভাড়ের মধ্যে যাহা রাখিতেন ভারতপক্ষে তাহা আর বাহির করিতেন না। গ্রামের সবাই বলিত রাঘব চক্রবর্তী 2 পয়সা গুছাইয়া লইয়াছেন। একদিন দুপুরে পাক সারিয়া রাঘব আহারের বসিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় একখানা ছই ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল। গাড়ি হইতে একটি 25-26 বছরের যুবক আসিয়া বাহির হইল। রাঘব চিনিলেন তার দুঃসম্পর্কীয় ভাগ্নে নন্দলাল। নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলো লইল। রাঘব বলিলেন, এসো বাবা, ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলিল, আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ায় দোল দেখতে বুঝি? নন্দলাল অপ্রতিভর সুরে বলল, আগে না, আপনার আশ্রয়ে আপাতত, মানে বামুনহাটির বাড়িঘর তো সব গেছে। গত বছর মাঘ মাসে বিয়ে, তা এতদিন বাপের বাড়িতেই ছিল। সেখান থেকে না আনলে তো ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একবারই এখানেই। রাঘব বিশেষ সন্তুষ্ট হইলেন না। তিনি চিরকালই একা থাকিয়া আসিয়াছেন, একা থাকিতে ভালোবাসেন। এ আবার কোথা থেকে উপসর্গ নতুন আসিয়া জুটিল?
দেখো কাণ্ড, যাহা হউক আপাতত বিরক্তি চাপিয়া ভাগ্নে বধূকে নামাইয়া লইবার ও পূর্ব দিকের ভিটার ছোট ঘরখানাতে তাহাদের থাকিবার ব্যবস্থা করলেন। সন্ধ্যার পর ভাগ্নেকে জিজ্ঞাসা করলেন, এইখানে নিয়ে তো এলে, হাতে কিছু টাকা টাকা আছে? আমার কাছে এখানে বড় টানাটানি, ধান অন্যবার যা হয় তার শিখিও পাইনি। যজমানদের অবস্থা এখানে যা। নন্দ এ কথা আর কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল না। রাঘব বললেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে, তবে বিয়ের দরুন গয়না কিছু আছে, ওর ওই হাত বাস্কতেই আছে। যা, জায়গাটা ভালো নয়, গয়নাগুলো বাস্কে রাখাই আমি বেশ বলি। আচ্ছা, পাঁচজন যাতে টের না পায়। আমি আবার থাকি গায়ের এক কোণে পড়ি। এই তো সময় যাচ্ছে, এগুলো আগে সাবধান করা দরকার। দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল, আমাকে একবার বেরোতে হচ্ছে মামা, একবার বীজপুরে যাব, লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি, একটু দেখে আসি। নন্দলাল ইতিপূর্বে বীজপুরের কারখানায় কাজ খুঁজিয়াছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই। বলিল, লোক কারখানায় যদি মুগুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে। ভদ্রলোকের ছেলে তা তো পেরে উঠিনি। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তার যেতে যুগী, সে 22 মেনি করেছে, 7.5 টাকার হপ্তায় পায়, দিব্যি আছে, কিন্তু তাদের ওসব সয়। আমাকে বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে, তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিছনে চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাটি আসিল। সে রাত্রে স্টেশনে নামিয়াছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারিয়া সেইখানেই শুইয়াছিল। শেষ রাতের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে। নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা ওঠেন নাই। পূর্বের ভিটা ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে। স্ত্রীকে জাগাইয়া গিয়া দেখিল গয়নার বাস্ক ঘরের মধ্যে নাই। স্ত্রীকে উঠাইয়া বলিল, হ্যাঁ, গয়নার বাস্ক কোথায়? স্ত্রী অবাক হইয়া গেল, বলিল, আহ, ঠাট্টা করতেছ বুঝি? এই তো শিহরে এইখানেই ছিল, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়া বসিল। ঘরের কোথাও বাস্ক নাই। খোঁজাখুঁজি অনেক করা হইল। মামা বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন, চুরির কথা শুনিয়া অবাক হইলেন। নিজে চারিদিকে ছোটাছুটি করিয়া বাস্কের বা চোরের খোঁজ করিতে লাগিলেন। প্রতিবেশীরাও আসিল, থানাতেও খবর গেল, কিছুই হইল না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, সুশ্রী মুখ, বড় শান্ত সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষের বিবাহ করিয়া তার বাপ পূর্ব 2 পক্ষের সন্তান সন্ততিদিগকে এখন আর দেখিতেই পারেন না। বিবাহের সময় এই গয়নাগুলো তিনি মেয়েকে দিয়াছিলেন, এই হিসাবে দিয়েছিলেন যে গয়নাগুলো লইয়া মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি দেওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এইখানেই তিনি শেষ করেছিলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিবাহের পর যেন তাহা আরো খারাপ হইয়া পড়িল। ওই গয়না কয়খানি দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল। গয়নাগুলির ওপর নন্দলাল বার 2 ঝোঁক করিয়াছিল। একবার পাটের ব্যবসা ফাঁদবে, আর একবার মুদির দোকান খুলিতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভাবিয়া 2 বার পিছাইয়া যায়। বউও বলিয়াছিল, দেখো দেখো তো ওই পুঁজিপাটা, আর তো কিছুই নেই। যখন আর কিছু উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন যাক, এখন থাক। গয়নার বাস্ক চুরি যাওয়ার 7-5 দিন পরে একদিন নন্দলাল ভোরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নেই। বাইরে আসিয়া দেখিল বউ পাশের ছাই গাদা ঘাটিয়া কি দেখিতেছে। স্বামীকে দেখিয়া কেমন একটা হাসিয়া বলিল, ওগো এসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে, তুমি এই উত্তর দিকটা খোঁজো, দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসিল। পাতকুয়া ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল, নানা রকম করে বুঝাইল, কিন্তু সেই যে বউটির মস্তিষ্ক বিকৃতি শুরু হইল, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেহ টের পায়, এই ভয়ে যেও যখন কেউ কোনো দিকে না থাকে তখন চুপি চুপি ছাইয়ের গাদা হাতড়াইয়া খুঁজিয়া কি যেন দেখিতে থাকিবে। এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে যে যেমন গৃহ নিপুণা, সেবা পরায়ণা, কর্মিষ্ঠা,
গৃহবধূ তেমনি রহিল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকিয়াছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটি কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল। কে একজন দলা পাকাইয়া কাগজখানার কোণটাতে ফেলিয়া রাখিয়াছিল। কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল। এই যে তার বাস্কের তলায় পাতা ছিল পাতলা বেগুনি রঙের কাগজ। শেখারা এই কাগজ নতুন সোনার গয়না জড়াইয়া দেয়। এই কাগজখানা সেইভাবে পাওয়া গেল, শেখরার দোকান হইতে আসিয়াছিল। সেই হইতে তাহারা গয়নার বাস্কের তলায় পাতা থাকিত সেই কোন ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানি। বউটি কাউকে কিচ্ছু বলিল না, স্বামীকেও না। মনের সন্দেহ মুখে কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না। কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল। জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া তক্তাপোষের একটি বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে করজোড়ে বারবার বলিত, ওগো খুঁটি, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি ওর একটা উপায় প্রয়ার করে দাও। তোমার পায়ে পড়ি, একটা উপায় তোমাকেই করতে হবে, আর কাউকে বলতে পারি না, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া এই প্রাণের আর আগ্রহ ভরা কাতর আকুতি আর কেউ বা শুনবে? কেউ শুনিত না। কত রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে সে নিবেদন করিত, কি বুঝিয়া করিত সেই জানে। তাহাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরে খাড়া পাড় নামিয়া গিয়াছে, জল ছুঁইয়াছে। জল সেখানে অগভীর চওড়াতে হাত 10-12 মাত্র। পরে গঙ্গার বড় চড়াটা। সারা বছর এই চড়ায় জলচর পক্ষীর ঝাঁক চড়িয়া বেড়ায়। চড়ার বাহিরে গভীরে বড় গঙ্গার দিকে না গিয়া তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটায় ঘেঁষিয়া থাকে। কন্টিকালির বনে চড়ার বালি প্রায় ঢাকিয়া ফেলিয়াছে। 12 মাস বেগুনি ফুল ফুটিয়াছে, নির্জন বাড়ির চড়া আলো করিয়া রাখে। মাঠে কোনো গাছপালা নাই, ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল ও তৃণাবৃত। দক্ষিণে এবং বায়ে একদিকে বড় রেলওয়ে বার্তা, বা অন্যদিকে দূরবর্তী গ্রাম সীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত। 2-এর সারি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়, সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়। বেলা ঢলিয়া বৈকাল নামিয়া আসে, গোধূলিতে পশ্চিম দিক কত রঙে রঞ্জিত হয়। চাঁদ ওঠে, সারা মাঠ চড়া, রেলওয়ে বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হইয়া যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রাকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেন নাই, প্রয়োজন বোধ করেন নাই। সেইখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটির বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করিল। আমি এই মাঠে বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম। কথাটার গভীরতা সেদিন সেইখানে যতটা উপলব্ধি করিয়াছিলাম এমন আর বোধহয় কোথাও করিব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড়ই বিব্রত হইয়া পড়িল। সে স্ত্রীকে ভালোবাসিত। নানা রকম ওষুধ, জড়ি বুটি, শিকড় বাকড় আনিয়া স্ত্রীকে ব্যবহার করাইল। তিরলের পাগলি কালির বালা পড়াইল। সে যাহাই বলে তাহাই করিতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু হয় না। একটা সুফল দেখিয়া সে খুশি হইল যে আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছাই গাদা হাতড়াইতে বসে না, তবুও সংসারের কাজকর্মগুলো কেমন অন্যমনস্কভাবে করে। হয়তো বা তরকারি পুড়াইয়া ধরাইয়া ফেলে, নয়তো ডালে খানিকটা নুন বেশি দিয়া ফেলে, ভালো করিয়া কথা বলে না। ইহা রইল তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস 2 কাটিয়া গেল। শ্রাবণ মাস। বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা আর ছোট গঙ্গা একাকার করিয়া দিল। চর ডুবিয়া গেল, কুলে কুলে গেরিমাটির রঙে জল ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল। হাতে পূর্বে যা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে, এদিকে চাকরিও জুটিল না। রাঘব চক্রবর্তী ভাগ্নেকে খুঁটি নাটি লইয়া বকুনি শুরু করিলেন। ভাগ্নেকে ডাকিয়া বলিলেন, কোনো কিছু একটা দেখে করে নিতে পারলে না? তা দিন কয়েক এখন না হয় বাপের বাড়ি বৌমাকে রেখে এসো। তুমি কলকাতায় দিকে গিয়ে কাজকর্মের ভালো চেষ্টা করো তো, নইলে আমি কি করে চাই বলো? এখন তো দেখছো অবস্থা, ইত্যাদি।
নন্দলাল পড়িয়া গেল মহা বিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল, ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হইয়া গিয়াছিল। তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল। দুইটি মাত্র ঘর, একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে এসে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটি ঠিকা কাজ জুটাইয়া দিল। একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রং উঠিয়াছে, নতুন রং করা হইবে। নন্দলাল জমির রং করিবার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হইল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁফ ছাড়িয়া বাঁচিলেন। হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উঠোন পরিষ্কার করাইতে লাগিলেন। শখ করিয়া একজোড়া হরিণের চামড়ার জুতো কিনিয়া আনিলেন, এমনকি পূজার সময় একবার কাশি বেড়াইতে যাবার সংকল্প করিয়া ফেলিলেন। আশ্বিনের প্রথম বর্ষা একটু কমিল। রাঘব চক্রবর্তী বাড়ির চারিধারে পাঁচিল গাঁথিবার মিস্ত্রি খাটাইয়াছিলেন। এতদিনে সারাদিন পরিশ্রমের পর গঙ্গার গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পর তিনি শুইয়া পড়িলেন। কত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন বটে, কিন্তু তাহার ঘুম আদিও আসিল না। ঘুমাইবার বৃথা চেষ্টায় সারা রাত্রি ছটফট করিয়া শেষ রাতে উঠিয়া তামাক খাইতে বসিলেন। দিনে মানে দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই ঘুম আসে না। সারাদিনে মজুরি খাটিবার পর পরিশ্রমের যা ফল, শরীর যা গরম হইয়াছে, সেদিন যখন রাত্রে ঘুম আসিল না, তখন পাঁচিল গাথার জনমজুরকে বলিয়া দিলেন, এখন 2 কাজ বন্ধ থাকুন, এখন 2 কাজ বন্ধ থাকুন। পরদিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবিলেন ঘুমের সময় এখনো ঠিক হয় নাই কিনা, তাই ঘুম আসিতেছে না। এই পাশ ওপাশ করিতে লাগিলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চক্ষু বুঝিয়া রহিলেন। নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন ঘুম এখনো আসে না কেন। আরও ঘণ্টাখানেক 2 কাটিয়া গেলেও ঘুমের চিহ্ন নাই। চাঁদ ঢলিয়া পড়িল। জানলা দিয়া যে বাতাস বহিয়াছে তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা। রাঘবের কেমন ভয় হইল, তবে বোধহয় আজও ঘুম হইবে না। ভাবিতেও বুকটা কেমন হইয়া উঠিল। আজ রাত্রে না হয় ঘুম হইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া। উঠিয়া মাথার আরেকবার জল দিলেন, আবার শুইলেন, আবার প্রাণপণে ঘুমাইবার চেষ্টা করিলেন, কিন্তু এই ভাবিয়া তাহার মাথা গরম হইয়া গেল যে ঘুম যদি না আসে তাহা হইলে। রাত্রি ফর্সা হইয়া কাক কোকিল ডাকিয়া উঠিল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাইবার বৃথা চেষ্টা করিতেছেন। ঠিক এইভাবে কাটিয়া গেল আরো 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে একটুও ঘুম আসিল না পলকের নিমিত্ত। রাঘব পাগলের মতো হইলেন, যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন। ডাব খাইয়া পুকুরের পচা পাক মাথায় দিনরাত করিয়া দিতে থাকিয়া নিউমোনিয়া হইবার উপক্রম হইল। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ওষুধ ব্যবহার করিয়া দেখিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরও 6-7 দিন কাটিয়া গেল। রাঘব সন্ধ্যার পর হাত মুখ ধুইয়া মন স্থির করিয়া শুইতে যান, কিন্তু বালিশে মাথা দিয়া বুকের মধ্যে গুড়গুড় করে। আজও বোধহয় ঘুম হইল না। বাকিটা আর রাঘব ভাবিতে পারে না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করিয়াই চলিয়া গেল। উঠোনে জঙ্গল বাঁধিয়া উঠিল। রাঘব স্নানাহার করিতে চাই না, চলাফেরা করিতে চান না। সে সময় ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকেন। তামাক খাইবার রুচিও ক্রমে হারাইয়া ফেলিলেন। লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না। পয়সার ভার উপর করিয়া গণিবার স্পৃহা চলিয়া গেছে। চিকিৎসা তখন চলিতেছিল। গ্রামের বৃদ্ধ শিব কবরেজ বললেন, তোমার রোগটা হয়েছে মানসিক, ঘুম হবে না। এভাবে ভাবছো কেন? শোবার আগে খুব সাহস করবে, মনে মনে জোর আনবে, ভাববে আজ আমার ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ আমি ঠিক ঘুমাবো, এরকম ভাবলে দেখো দেখি। আর সকাল সকাল শুতে যেও না, ঠিক সময় যাবে তখনই শোবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রন্ধন করিয়া আহার করিলেন। দাওয়ায় বসিয়া গুনগুন করে গান গাহিলেন। তারপর ঠান্ডা জলে হাত পা মাথা ধুইয়া শয়ন করিতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করিলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমাইবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়া বুকটা এমন যেন ধরাস করিয়া উঠিল। ঘুম যদি না হয়। পরক্ষণে মন হইতে এসে কথা ঝাড়িয়া ফেলিয়া বলিলেন, না না, নিশ্চয়ই ঘুম হইবে।
পাশ ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া শুইলেন। ঘরের দেওয়ালে একখানা বাঁধানো রাধা কৃষ্ণের ছবি বাতাস লাগিয়া ঠক ঠক শব্দ করিতেছে দেখিয়া আবার বিছানা হইতে সেইখানেই নামাইয়া রাখিলেন। পুনরায় শুইয়া পড়িলেন। জোর করিয়া বিছানায় চোখ বুজিয়া রহিলেন। আধ ঘন্টা, 1 ঘন্টা। এইবার তিনি নিশ্চয়ই ঘুমাইবেন। বুকের মধ্যে গুড় করিতেছে কেন? না, এবার ঘুমাবেনই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 1টা। গ্রাম নিশুতি, কোনো দিকে কোনো সারা শব্দ নাই। কাউড়াপাড়ায় 1-8টা কুকুর ঘেউ ঘেউ ছাড়া। না, রাত বেশি হয়ে গেছে। আর রাঘব জাগিয়া থাকিবে না, এবার ঘুমাইবে। বাদিকে শুইয়া সুবিধা হইতেছে না। হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়াইয়া আছে। ডান দিক ফিরিয়া শুইবেন। ছাড়পোকা না, ছাড়পোকা তো বিছানায় নাই। যাওয়া হোক, জায়গাটা একবার হাত বুলাইয়া লওয়া ভালো। যাক, এইবার ঘুমাইবেন। এতক্ষণে নিশ্চিত হইলেন রাত 2টা, কিন্তু নিশ্চিত হইতে পারলেন কই? একটা হাট কি মেলা বসিয়াছে কোথাও যেন। রাঘব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন সব লোক চলিয়া গেল, তবুও 2-10 জন এখনো হাট চালিতে ভিড় করিয়া দাঁড়াইয়া শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করিতেছে। ইহার বিদায় হইলে রাঘব নিশ্চিত মনে ঘুমাইবেন। একটা লোক চলিয়া গেল। 2টা দিন, এখন 7 জন লোক বাকি। রাঘব তাহাদের নিকটে গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছিল। অন্যয় বিনয় করিতেছেন, হাত জোর করিতেছেন। তিনি একটু এইবার ঘুমাইবেন। রোহাই তাহারা যেন চলিয়া যায়। এখনো 3 জন বাকি। রাঘবের মনে মনে উল্লাস হইল, আর বিলম্ব নাই। এখনো 2 জন। এই 2 জন ঘুম চলিয়া গেলে মনের সুখে ঘুমাইবেন। আর 1 জন মাত্র, মিনিট 15 দেরি, তাহা হইলেই তো তিনি ঘুমাইবেন। হঠাৎ রাঘবের বিছানার ওপর উঠিয়া বসিলেন। হাট তো কোথাও বসে নাই। কিসের হাট? কোথাকার বা হাট? এইসব কি আবল তাবল ভাবিতেছেন তিনি। ঘুম তাহা হইলে বোধ হয়। রাঘব কথাটা ভাবিতেও সাহস করিলেন না। কত রাত? ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজিতেছে নাকি? সে তো রাত 4টে বাজে। এখন রাত 4টে বাজিল? অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভাবিয়া রাত কাটাইয়াছেন। আর নয়, এইবার তিনি ঘুমাইবেন। অল্প একটু ঘোর আসিয়াছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসিয়াও আসতে পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি ঘুমন নাই, চোখ চাহিয়া ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটিল। বিস্মিত রাঘব দেখিলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটি বিরাট আকায় মূর্তিতে পরিগ্রহ করিয়া তাহার মাথার শিহরে আসিয়া দাঁড়াইল। ব্যঙ্গের সুরে অঙ্গুলি হেলাইয়া বলিল, মূর্খ, ঘুমাবার ইচ্ছে আছে তো কাল গয়নার বাস্কটা ফেরত দিস। পাগনে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরে কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কাটিয়া গেল। ফর্সা হইয়া গিয়াছে আকাশ। রাঘবের বুক ধরাস ফরাস করিতেছে, চোখ জ্বালা করিতেছে, মাথা যেন বোঝা, শরীর ভাঙিয়া পড়িতেছে। না, তিনি একটুও ঘুমান নাই, একটুকুও না। বাঁশের খুঁটি টুটি কিছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক এই স্বপ্ন রাঘব 2 দিন পর পর দেখিলেন। ঠিক একই সময় ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজিবার পূর্বে। ঘুমন নয়, তবে স্বপ্ন কোথা থেকে আসিবে? বীজপুরের বাসায় অন্য কেহ তখন ছিল না। নন্দলাল কাজে বাহির হইয়াছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়া কাপড় কাচিতেছিল। হঠাৎ রুক্ষ চুলে জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে বাসায় ঢুকতে দেখিয়া সে বিস্মিত মুখে একবার চাহিয়া লজ্জায় ঘোমটা দিয়া উঠিল। রাঘব চক্রবর্তী একবার চারিদিকে চাহিয়া তার কাছে আসিয়া ভাগ্নে বধূর পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমায় মাফ করে দিও মা। তারপর পুটুলি খুলিয়া সব গয়নাগাটি ভাগ্নে বধূর হাতে প্রত্যার্পণ করিলেন, কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না। নন্দলালের কাছে কিছু বলবার মুখ তার নেই। তুমি মা, তুমি, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না? কিন্তু তার কাছে। ইহার মাস 6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পাইয়া নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেল। ইহারা যাইবার দিন 7 পরে রাঘবের মৃত্যুর পূর্বে তিনি
তাহার যাহা কিছু জমি জমা সব উইল করিয়া ভাগ্নেহ বধূকে দিয়া গেলেন, কিছু পোতা টাকার সন্ধানও দিয়ে গেলেন। নন্দলাল স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন। বলিলেন, এই যে দেখছো ঘর, এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছেন মা, হ্যাঁ দেবতা আছেন, বিশ্বাস করো আমার কথা। ভাগ্নেয় বধূ যেন শিহরিয়া উঠিল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পর 16-17 বৎসরের নন্দলাল মামার ভিটাতেই সংসার পাতাইয়া বাস করিয়াছিল। বধূটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়াছিল এবং সঙ্গে সঙ্গে কুটি দেবতার কথাও ভুলিয়াছিল। হয়তো দুঃখের মধ্য দিয়া যে আন্তরিকতা পূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করিয়াছিল, আর কখনো জীবনের পথে তাহার সন্ধান মেলে না। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলে তখন বিবাহ হইয়াছে এবং ঘরে বধূ আসিয়াছে। বিবাহের বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল। ক্যান্সার হইল জিহ্বায়। ক্রমে কত গভীর হইতে লাগলো, এইরকম কত চিকিৎসা হইল, কিছুতেই কোনো উপকার দেখা গেল না। সে শুইয়া শুইয়া যন্ত্রণায় ছটফট করিত। ইদানিং কথা পর্যন্ত কহিতে পারিত না। তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত। কিন্তু বছর কাটিয়া গেল, মৃত্যুর কোনো লক্ষণ নাই। অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরো 5 জনকে যন্ত্রণা দিয়া সে জীবন মৃত অবস্থায় বাঁচিয়া রহিল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেও নাই, জানিতও না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করিতেছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামিল। ঠান্ডাও খুব জোরে বাতাস বহিতেছিল। মাথার শিহরিয়ে একটি কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুকে জল খাইয়া সে পাশ ফিরিয়া শুইতেই একটু তন্দ্রা মতন আসিল। তার মধ্যে দেখিল খুঁটিটা আর খুঁটি নাই। তাহাদের গ্রামে শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেইখানে দাঁড়াইয়া মৃদু হাসি মুখে তাহার দিকে চাকিয়া আছেন। ছেলেবেলা হইতে কতবার সে শ্যামরায়কে দেখিয়াছে, কতবার বৈকালের উঠোনের বেল ফুলের গাছ হইতে বেল ফুল তুলিয়া মালা গাঁথিয়া বৈকালিতে ঠাকুরের গলায় দিয়াছে। শ্যামরায়ের মূর্তি তাহার অপরিচিত নয়, তেমনি সুন্দর সুঠাম সুবেশ কমনীয় তরুণ দেব মূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বধূটির তাহাই ঘটিয়াছিল, হয়তো সবটাই তাহার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটাকার পুরুষ দেখিয়াছিলেন, সে তাহার অনিদ্রা পোষিত অনুতাপ বিদ্ধ মনের সৃষ্টি মাত্র হয়তো। কারণ খুঁটি দেবতার মধ্যে দেবতা সেই রূপে তাহার সম্মুখে দেখা দিয়াছিলেন, যার পক্ষে সে রূপের কল্পনা স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়া আছেন। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।